ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের অভিষেক বলে বাংলায় একটি কবিতা রয়েছে। সেই কবিতা থেকে ইতিপূর্বে আমরা বিষয়বস্তু, ব্যাখ্যা এবং শব্দার্থ নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। এবং এই কবিতা থেকে যে বড় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। আশা রাখছি এগুলো করে গেলেই তোমরা পরীক্ষাতে যথেষ্ট কমন পাবে, অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অর্থাৎ ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে আমরা পরপর এইভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেজন্য সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো তাহলে এই অধ্যায় থেকে অর্থাৎ এই অভিষেক কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মান 3-এর এবং আরেকটা হলো মান 5-এর। তাহলে প্রথম পার্টে আমরা মান 3-এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে মান 5-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখবে। আর চাইলে তোমরা খাতা কলমে এই প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে পারো। চলো তাহলে শুরু করছি মূল ভিডিও। মান 3-এর প্রথম প্রশ্ন হল, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? উত্তরটা দেখো, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাবণপুত্র মেঘনাদকে মহাবাহু বলা হয়েছে। ধাত্রী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী আসেন মেঘনাথের কাছে। তার কাছে মেঘনাদ লঙ্কার সংবাদ জানতে চাইলে তিনি বলেন যে রামের সঙ্গে যুদ্ধ করে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এই খবর শুনেই মেঘনাদ বিস্মিত হয়েছিল। তার বিস্ময়ের কারণ এটাই যে যার সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছে সেই রামচন্দ্রকে মেঘনাদ নিজের হাতে সংহার করেছিল। পরের প্রশ্ন দেখো, হায় বিধি বাম মম প্রতি। কার উক্তি, এমন উক্তির কারণ কি? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণ একথা বলেছিলেন। পরের অংশ দেখো, বিধি বাম বলতে বোঝায় বিধাতা অসন্তুষ্ট হওয়া। আসলে রাক্ষসাধিপতি রাবণ তার প্রধানতম শত্রু রাম লক্ষ্মণের কাছে ক্রমশ পরাভূত হচ্ছিলেন, অথচ শত্রু দল তার বা মেঘনাদের বীরত্বের তুলনায় একেবারেই নগণ্য ছিল। মেঘনাদ ইতিপূর্বে রামকে সংহার করেছিল, কিন্তু দৈব কৃপায় তারা পুনরায় জীবিত হয়ে বীরবাহু এবং কুম্ভকর্ণকে বধ করেছিল। এই জন্য রাবণ বলেছেন যে বিধাতা তার প্রতি অসন্তুষ্ট। পরের প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন। মেঘবাহনকে, তিনি হাসবেন কেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গরাজ্যের অধীশ্বর। ইন্দ্রকে জয় করেই মেঘনাদ ইন্দ্রজিৎ উপাধি পেয়েছিল। সুতরাং মেঘনাদ যে একজন মহাপরাক্রমশালী যোদ্ধা, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। মেঘনাদের মতে সে যদি নিজে যুদ্ধে না গিয়ে বৃদ্ধ পিতা রাবণকে যুদ্ধক্ষেত্রে পাঠায় তাহলে দেবরাজ ইন্দ্র হাসাহাসি করবেন। পরের প্রশ্ন, এ অদ্ভুত বার্তা। কোন বার্তার কথা বলা হয়েছে? বক্তার কাছে বার্তাটি অদ্ভুত কেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যু সংবাদকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। পরের অংশ, রামের সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছিল, কিন্তু প্রমীলার কাছে আসার আগেই মেঘনাদ রামকে হত্যা করে এসেছিল। মৃত মানুষ যদি পুনরায় জীবিত হয়ে ওঠে তাহলে আশ্চর্য হওয়াই স্বাভাবিক। সেই জন্য বক্তা অর্থাৎ মেঘনাদের কাছে এই বীরবাহুর মৃত্যু সংবাদ অদ্ভুত বলে মনে হয়েছিল। পরের প্রশ্ন, করজোড়ে কহিলা। উদ্দিষ্ট ব্যক্তি করজোড় করে কি বলেছিল? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মেঘনাদ হাতজোড় করে তার পিতা রাক্ষসরাজ রাবণকে বলেছিল যে সে শুনেছে রাম নাকি মরে আবার বেঁচে উঠেছে। সে বলেছিল যে এই মায়া সে বুঝতে পারেনি, কিন্তু যদি অনুমতি দেওয়া হয় তবে রামকে সমূলে নির্মূল করবে। কিভাবে শত্রু নিধন করা হবে সে কথাও রাবণকে বলেছিল মেঘনাদ। অগ্নিবাণ নিক্ষেপ করে রামকে ভস্ম করে বায়ুবাণ দিয়ে সেই ভস্ম উড়িয়ে দিতে চেয়েছিল সে, অথবা জীবিত অবস্থায় তাকে
বেঁধে এনে ফেলত রাক্ষস রাজের চরণে। পরের প্রশ্ন, অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা কি উত্তর দিলেন, অথবা অম্বুরাশি সুতা কে, তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? উত্তর, প্রশ্নোদ্ধৃত অংশে অম্বুরাশি সুতা হলেন সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদ সাগরের তলদেশ থেকে উঠে আসা দেবী লক্ষ্মী। পরের অংশ, অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তার আলয়ে মাতাকে আসতে দেখে প্রণাম করে লঙ্কার কুশল জানতে চাইলেন। পুত্রের প্রশ্নের উত্তরে মাতা গভীর দুঃখে বললেন, স্বর্ণলঙ্কার অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রজিতের কনিষ্ঠ ভ্রাতা মহাবীর বীরবাহু নিহত হয়েছেন। সেই কারণে পুত্রের হত্যার প্রতিশোধ নিতে রাঘবের মোকাবিলা করার জন্য রাক্ষসাধিপতি রাবণ সসৈন্যে সজ্জিত হয়েছেন। পরের প্রশ্ন, সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। কে কেন সসৈন্য সজ্জিত হয়েছিলেন? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশে লঙ্কেশ্বর রাবণ প্রিয়পুত্র মহাবলী বীরবাহুর নিধন সংবাদে হতবাক হয়েছিলেন। পরের অংশ, তাই তিনি রামচন্দ্রকে সমুচিত শিক্ষা দিতে সসৈন্য সজ্জিত হয়েছিলেন। রামচন্দ্রকে নিহত করেছিলেন ইন্দ্রজিৎ। এই সংবাদে রাক্ষস শিবির উদ্দীপ্ত হয়েছিল। সেই আনন্দ সহসা বিষাদে পরিণত হয়েছিল যখন রামচন্দ্র মারা যাননি এমন শোনা যায় এবং তিনি স্বয়ং মহাবলী বীরবাহুর মৃত্যুর কারণ হয়েছেন। পুত্রশোকে মুহ্যমান পিতা রাবণ পুত্রহন্তার বিরুদ্ধে বিপুল সৈন্যে সজ্জিত হয়ে যুদ্ধযাত্রার আয়োজন করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ যুদ্ধযাত্রার প্রস্তুতি নেন। তার রথ সোনার পাখা বিস্তার করা পর্বতের মতো আকাশকে আলোয় ভরিয়ে বায়ুপথে প্রবল শব্দে চলতে থাকে। ধনুকের ছেলায় টান দিতেই টঙ্কার ধ্বনি ওঠে। অনেকটা মেঘের মধ্যে পক্ষীদের চিৎকারের মতোই আওয়াজ হয়, আর তাতেই লঙ্কাপুরী আর সমুদ্রে কম্পন সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্ভে। কর্বুর দল শব্দের অর্থ কী? তাদের এমন আচরণের কারণ কি? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত লিখিত অভিষেক কবিতায় কর্বুর দল শব্দের অর্থ রাক্ষস দল। পরের অংশ, রাঘব সৈন্য লঙ্কা আক্রমণের ফলে লঙ্কা ক্রমশ বীর শূন্য হয়ে পড়ে। এই ভয়াবহ যুদ্ধে রাবণপুত্র বীরবাহু মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থায় ধাত্রীমাতার কাছে খবর পেয়ে লঙ্কাপুরীতে রাবণপুত্র ইন্দ্রজিৎ উপস্থিত হলে তাকে দেখে রাক্ষস বীরগণ আনন্দে গর্জন করে। এই গর্জনের মধ্যে দিয়ে ইন্দ্রজিতের প্রতি তাদের আস্থা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি নিজেদের হতাশা কাটিয়ে ওঠার আনন্দও প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন, ঘোচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। বক্তার মতে অপবাদটি কী ছিল? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কবিতা থেকে নেওয়া উদ্ধৃতিটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে দুবার পরাজিত ও নিহত করেন। এদিকে ইন্দ্রজিৎ ছদ্মবেশী ধাত্রীমাতার কাছে জানতে পারেন রামচন্দ্র মরে গিয়েও বেঁচে গেছেন। শুধু তাই নয়, রামচন্দ্র প্রাণ ফিরে পেয়ে বীরবাহু সহ লঙ্কার বীর সৈন্যদের নিহত করেছেন। এই ঘটনাটি বীর ইন্দ্রজিতের কাছে অপবাদ বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। কার উদ্দেশ্যে কথাগুলি বলা হয়েছে? তিনি কি জন্য এসেছিলেন তা সংক্ষেপে লেখো। অথবা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। কে কাকে কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি লঙ্কার যে কুশলের কথা জানিয়েছেন তার পরিচয় দাও। অথবা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তা কনক লঙ্কার যে দশার কথা ইন্দ্রজিৎকে জানিয়েছেন তার পরিচয় দাও। তাহলে একই প্রশ্ন দেখো, অথবা দেওয়া আছে 2-3 বার। প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে, আর উত্তর তবে একটাই হবে। দেখে নাও উত্তরটা। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত কথাগুলি ইন্দ্রজিৎ ছদ্মবেশী ধাত্রীমাতাকে বলেছেন। রাক্ষসরাজ রাবণের জ্যেষ্ঠপুত্র ইন্দ্রজিৎ নিজ ভবনে ধাত্রীমাতাকে আসতে দেখে তাকে প্রণাম করে লঙ্কার কুশল জানতে চান। ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে মাতা গভীর দুঃখে বলেন, স্বর্ণলঙ্কার অবস্থা অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত ও নিহত করেছিলেন ঠিকই,
কিন্তু তিনি দেবকৃপায় পুনর্জীবন লাভ করে তার প্রিয় ভাই বীরবাহুকে যুদ্ধে নিহত করেছেন। বীরবাহুর মৃত্যুর ঘটনায় রাক্ষসাধিপতি রাবণ শোক বিহ্বল। রাঘবের মোকাবিলা করার জন্য তিনি সসৈন্যে সজ্জিত হয়েছেন। এইবার তোমরা মান 5-এর প্রশ্নগুলো করবে, যেগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে পিতা ও পুত্র হলেন যথাক্রমে রাক্ষসরাজ রাবণ এবং মেঘনাদ। আলোচ্য অংশে পিতা পুত্রের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা এই রকম। মেঘনাদ বলল যে সে শুনেছে রাম নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। সে এই মায়া বুঝতে পারেনি, কিন্তু তাকে অনুমতি দেওয়া হলে সে আবার সকলকে সমূলে নির্মূল করার কথা বলে। রাবণ জানায় যে এই প্রাণঘাতী যুদ্ধে বারবার তার প্রিয় পুত্র মেঘনাদকে পাঠাতে ইচ্ছে করে না। বিধাতা তার প্রতি বিমুখ হয়েছেন বলেই রাম মরেও বেঁচে উঠেছে। মেঘনাদ রাক্ষসরাজকে বলে যে রামের মতো সামান্য একজন মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেঘনাদ আরও বলে যে তার বর্তমানে যদি লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে যেতে হয় তবে দেবরাজ ইন্দ্র হাসবেন এবং আরাধ্য দেব অগ্নি ক্রোধিত হবেন। রাক্ষসরাজ আবার মেঘনাদকে মহাবলী কুম্ভকর্ণের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে মেঘনাদ যদি একান্তই যুদ্ধ করতে যেতে চায় তবে সে যেন নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে ইষ্টদেবের পুজো করে। তিনি আরও বলেন যে মেঘনাদকে তিনি সেনাপতি পদে বরণ করবেন এবং সূর্য যেহেতু অস্তাচলগামী তাই সে যেন সকালে যুদ্ধ করতে যায়। পরের প্রশ্ন দেখো, মান 5-এর। অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ অনুসারে রাবণপুত্র ইন্দ্রজিতের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হলো এইরকম। প্রথমে পয়েন্টে লিখবে দেশপ্রেমিক। মেঘনাদ একজন যথার্থ দেশপ্রেমিক। ছদ্মবেশী লক্ষ্মীদেবীকে দেখা মাত্রই সে জিজ্ঞাসা করেছিল কহ দাসে লঙ্কার কুশল। তার অনুপস্থিতিতে শত্রুর দল স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে এই খবর শোনা মাত্রই সে লঙ্কায় ফিরে যেতে চেয়েছিল। ব্যক্তিগত সুখের চেয়ে তার কাছে প্রিয় ছিল তার দেশ। তাই লঙ্কার বিপদের সময় সে বামাদল মাঝে থাকার জন্য নিজেকে ধিক্কার জানিয়েছিল। পরের পয়েন্ট লিখবে পিতৃভক্তি। লঙ্কায় ফিরে মেঘনাদ যখন দেখল যে তার পিতা এবং রাক্ষসরাজ রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তখন মেঘনাদ নিজেই রামের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুমতি চেয়েছিল। তাছাড়া তার মতো একজন সক্ষম পুত্রের বর্তমানে যদি রাক্ষসরাজ রাবণ যুদ্ধক্ষেত্রে যান সেটা মেঘনাদের পক্ষে লজ্জাজনক। তার এই রকম মনোভাব থেকে তার আত্মসম্মান বোধেরও পরিচয় পাওয়া যায়। সাহসী রাম এবং তার বানর সেনা কুম্ভকর্ণ এবং বীরবাহুর মতো বীর যোদ্ধাদের নিধন করেছিল। তা সত্ত্বেও মেঘনাদ স্বেচ্ছায় যুদ্ধ করতে যেতে চেয়েছিল। শুধু তাই নয়, সেই যুদ্ধে জয়লাভের ব্যাপারেও সে নিশ্চিত ছিল। পরের পয়েন্ট লিখবে দায়িত্বশীল। প্রমিলার কাছে বিদায় নেওয়ার সময় সে তার লঙ্কা যাত্রার কারণ বলেছিল সমরে না আসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তার স্ত্রীর এবং সমস্ত রাক্ষসকুলের মঙ্গলার্থে রামকে বধ করার জন্যই সে প্রমিলাকে রেখে লঙ্কায় যেতে উদ্যত হয়েছিল। এছাড়াও মেঘনাদের চরিত্রের আরেকটি দিক হল গুরুজনদের প্রতি শ্রদ্ধা। ধাত্রীপ্রভাষার ছদ্মবেশে লক্ষ্মীদেবীকে যেমন সে প্রণাম করেছিল তেমনি লঙ্কায় ফিরেই পিতা রাক্ষসরাজ রাবণকে প্রণাম নিবেদন করেছিল। পরের প্রশ্ন, হেনকালে প্রমিলা সুন্দরী। হেনকালে বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? সেই সময় কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে হেনকালে বলতে মেঘনাদ যখন লঙ্কায় ফিরে যাওয়ার জন্য রথে চেপেছিল সেই সময়ের কথা বলা হয়েছে। স্বামীর দুটি হাত ধরে প্রমিলা সুন্দরী জানতে চাইছিল যে তাকে রেখে মেঘনাদ কোথায় যাচ্ছে। সে বলে যে মেঘনাদকে ছাড়া সে বাঁচতে পারবে না। নিজেকে ব্রততীর সঙ্গে তুলনা করে প্রমিলা একটি উপমার সাহায্যে নিজের দুঃখের কথা তুলে ধরেছিল। প্রমিলা বলেছিল যে গভীর অরণ্যপথে বনলতা যদি হাতির পায়ে জড়িয়ে যায় এবং সেই হাতি বনলতার রসিকতায় মন না দিয়ে নিজের পথে এগিয়ে চলে তবুও লতাকে সে পায়ে জড়িয়ে রাখে। নিজেকে মেঘনাদের দাসী বলে পরিচয় দিয়ে প্রমিলা জিজ্ঞাসা করেছিল সে কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে। এর উত্তরে মেঘনাদ জানিয়েছিল যে প্রমিলা তাকে যে দৃঢ় বন্ধনে বেঁধেছে সেই বন্ধন কেউ খুলতে পারবে না। শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে মেঘনাদ প্রমিলাকে বলেছিল যে তার কল্যাণার্থে রামকে বধ করতেই সে যাচ্ছে। এই বলে মেঘনাদ তার প্রিয় পত্নীর কাছে বিদায় চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, অভিষেক কবিতার স্বল্প পরিসরে রাক্ষসরাজ রাবণের চরিত্রের যে দিকগুলি উদ্ভাসিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।
উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশের প্রধান চরিত্র যদিও মেঘনাদ, তবে রাবণ চরিত্রটিও স্বমহিমায় উজ্জ্বল। আলোচ্য পাঠ্যাংশের ক্ষুদ্র পরিসরে রাক্ষসরাজ রাবণের চরিত্রের দিকগুলি ফুটে উঠেছে, সেগুলি হল: বীরত্ব লঙ্কাধিপতি রাবণ নিঃসন্দেহে একজন বীর যোদ্ধা ছিলেন। তার যোগ্যতম পুত্র মেঘনাদের অনুপস্থিতিতে তিনি নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। ইতিপূর্বে রামের সঙ্গে যুদ্ধ করে তার প্রিয় পুত্র বীরবাহু এবং প্রিয় ভাই মহাবলী কুম্ভকর্ণ প্রাণ হারিয়েছিল। আপনজনদের হারিয়ে রাবণ ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু শত্রু নিধনের উদ্দেশ্যে যথার্থ বীরের মতো রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন। এবার পয়েন্ট লিখবে পুত্র স্নেহ। লঙ্কায় ফিরে আসার পর মেঘনাদ রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে চেয়েছিল। মেঘনাদের বীরত্বের প্রতি রাবণের কোনো সন্দেহ ছিল না, কিন্তু সেই কাল সমরে বারবার নিজের প্রিয় পুত্রকে তার মন সায় দেয় না, প্রিয় পুত্রকে পাঠাতে তার মন সায় দেয় না। পরের পয়েন্ট লিখবে সামরিক জ্ঞান। মেঘনাদ যখন একান্তই রামের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, রাবণ তাকে বলেছিল পরের দিন সকালে যেতে, কারণ সেদিন সূর্য ছিল অস্তাচলগামী। পরের পয়েন্ট ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি। রাবণ মেঘনাদকে যুদ্ধযাত্রার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবের পূজা করতে বলেছিলেন। এর থেকে তার ঈশ্বর ভক্তির পরিচয় পাওয়া যায়। পরিশেষে বলা যায়, বাল্মীকি রামায়ণে রাক্ষসরাজ রাবণ একজন খল চরিত্র হলেও আলোচ্য কাব্যাংশে রাবণের মানবিক দিকটির পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, সাজিলা রথীন্দ্রসবকে তার সাজের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মেঘনাদকে রথীন্দ্রসব বলা হয়েছে। আলোচ্য কাব্যাংশে মেঘনাদের সাজের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। ছদ্মবেশী লক্ষ্মী দেবীর কাছে কনক লঙ্কার দুরবস্থার কথা শুনে মেঘনাদ লঙ্কায় ফিরে যেতে উদ্যত হয়েছিল। তাছাড়া সে শুনেছিল যে তার পিতা রাক্ষসরাজ রাবণ নিজে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। সে চায়নি যে বর্তমানে তার পিতা যুদ্ধক্ষেত্রে যান, তাই রামের সঙ্গে যুদ্ধ করার জন্য সে বীরের অলঙ্কারে সজ্জিত হয়েছিল। কবি দুটি ভিন্ন উপমার সাহায্যে মেঘনাদের রণসজ্জার বিষয়টি তুলে ধরেছেন। সেগুলি হলো: 1 নম্বর, হৈমবতীর পুত্র কার্তিক তারকাসুরকে বধ করার জন্য যেমন সেজেছিল, মেঘনাদও তেমন সেজেছিল। 2 নম্বর, বিরাট রাজার পুত্র সহ গোধন উদ্ধার করার জন্য বৃহন্নলার ছদ্মবেশধারী অর্জুন শমী গাছের তলায় যেমন সেজেছিল, মেঘনাদের সাজও ছিল তেমন। যাই হোক, বীরসজ্জায় সজ্জিত হয়ে মহারথী মেঘনাদ তার প্রিয় রথে চড়েছিল। তার মেঘবর্ণ রথের চাকায় যেন বিজলির ছটা, মাথায় রামধনু রঙের পতাকা এবং রথের বাহক ঘোড়াগুলি ছিল দ্রুত গতিসম্পন্ন। তাহলে এ পর্যন্ত তোমাদের মান 3 এবং মান 5-এর প্রশ্ন শেষ হলো। আশা রাখছি ভিডিওটা যথেষ্ট তোমাদের উপকারে লাগবে, সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে।